বন্ধুরা, সম্প্রতি চরকিতে মুক্তিপ্রাপ্ত কালপুরুষ ওয়েব সিরিজটি আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একজন পুলিশ অফিসার তার কেস সলভ করার জন্য কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। সে টাইম ট্রাভেলের মাধ্যমে মৃত লাশটিকে জীবিত করে তার পুনরায় কাহিনী উদ্ধার করতে চায়। আদৌ কি এটা সম্ভব? তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ফারিয়া। সে রাত্রিতে একটা নির্জন রাস্তায় হাঁটাহাঁটি করছিল আর কাউকে সে ফোন করতেছিল। তাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে এবং সে হাঁটে হাঁটে একটা লেকের পাশে এসে পৌঁছায়। সে হাঁটতে হাঁটতে কাউকে ফোন করেই যাচ্ছে, কিন্তু অপর প্রান্ত থেকে কল রিসিভ না করায় সে কিছুটা বিরক্ত হয়ে বসে পড়ে। মানে এখানে কারো একজনের অপেক্ষায় সে বসে আছে। ঠিক হঠাৎই সে শুনতে পায় কেউ একজন তাকে ফারিয়া নাম ধরে ডাকতেছে। ফারিয়া তখন এদিক ওদিক তাকিয়ে সেই লোকটিকে খুঁজতে থাকে। ঠিক আচমকায় একজন লোক পেছন থেকে এসে তাকে অ্যাটাক করে তার গলায় ছুরি চালিয়ে দেয়। আর এখানে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফারিয়ার মৃত্যু হয়। এরপরে সেই মাস্ক পরা লোকটি ফারিয়ার সমস্ত জামা কাপড় খুলে তাকে উলঙ্গ করে ফেলে। এরপর সেই লোকটি হস্তমতন করে ফারিয়ার উপরে স্পাম ফেলে দেয়। এই লোকটি কেন ফারিয়াকে এত নৃশংসভাবে খুন করলো জানতে হবে এই প্রশ্নের উত্তরটি। আর ফারিয়াকে মানার পরে কেনই বা তার সঙ্গে এত নোংরা একটা কাজ করলো সে? কে হতে পারে এই লোকটি? যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। পরদিন সকালবেলা স্পটে পুলিশ চলে আসে এবং ধানমন্ডি থানার এসআই মিরাজের উপরে এই কেসের দায়িত্বভার পড়ে। সেখানে এসে সে ফারিয়ার উলঙ্গ শরীরটা একটা সাদা কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পায়। তাই সে পাশে থাকা অফিসারকে জিজ্ঞেস করে যে কাপড়টা কে দিয়ে গেছে। তখন সে উত্তর দেয় যে পাশের মসজিদের ইমাম সাহেব এসে দিয়ে গেছে। মিরাজ বলে যে এই খবরটা কে দিয়েছে? শফিক বলে দুইটা ছেলে দিয়েছে। তারা ভোর রাতে চেকপোস্টে গিয়ে এই খবরটা দিয়ে আসছে। তখন মিরাজ বলে যে ছেলে দুটো এখন কোথায় আছে? তখন শফিক বলে যে তাদের কাছে ইয়াবা ছিল, এই জন্য তাদের দুজনকে ধরে থানায় আটক করে রাখা হয়েছে। এরপর মিরাজ লাশের কাছে গিয়ে ফারিয়ার মৃতদেহটি ভালো করে দেখে। তখন শফিক পাশে থেকে বলে যে ফারিয়ার বাড়ি হচ্ছে জিগাতলায়, আর সে তার বান্ধবীর সাথে একটা ফ্ল্যাটে ভাড়ায় থাকে। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা লক্ষ্য করে যে লেকের পাশে দুইটা চেয়ারের জায়গায় একটা চেয়ার রাখা আছে। এটা দেখে কিছুটা সন্দেহ করে তারা। এরপর মিরাজ শফিককে সব জায়গার ছবি ভালোভাবে তুলতে বলে। এরপর মিরাজ থানায় এসে সেই দুইটা ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। তাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা সেদিন রাতে লেকের পাড়ে কেন গিয়েছিল। তখন তারা জানায় যে তারা ইয়াবা খাওয়ার জন্য মূলত লেকের পাড়ে গিয়েছিল। তাদের কাছে ফয়েল ছিল না এবং তারা ফার্মেসি থেকে ফয়েল কিনতে পারতো না, এই জন্যই লেকের পাড়ে গিয়েছিল তারা। মিরাজ বলে যে তোমরা লেকের পাড়ে কার কাছ থেকে ফয়েল আনতে গিয়েছিলে? তারা বলে যে তাদের কাছে একটা বৃদ্ধ মহিলা কম টাকায় পুরনো ফাইল বিক্রি করত। কিন্তু সেদিন রাতে যখন তারা সেখানে গিয়েছে তখনই তারা ফারিয়ার লাশ সেখানে পড়ে থাকতে দেখেছে। সেটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারা বলে যে তাদের এই খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তারা ফারিয়াকে খুনও করেনি। তবে তারা সেখান থেকে পালানোর সময় দূরে একটা লোককে দেখতে পেয়েছিল, কিন্তু অন্ধকারে তার চেহারাটা তারা দেখতে পায়নি। জিজ্ঞাসাবাদ শেষ করে মিরাজ শফিককে বলে যে লেকের পাড়ে সব সিসিটিভি ফুটেজ ভালোভাবে যেন চেক করা হয়। এরপর মিরাজকে থানার ওসি তার কেবিনে ডেকে নিয়ে আসে। তাকে বলে তোমার ভাগ্য তো খুবই ভালো যে অপরাধী নিজে এসে তোমার হাতে ধরা দিয়েছে। আসলে ওসি ভাবতেছে যে যে দুইজন ধরা খেয়েছে তারাই হয়তো বা ফারিয়াকে খুন করেছে, কিন্তু মিরাজের ধারণা যে তারা দুইজন ফারিয়াকে কোনোভাবেই খুন করেনি। কারণ তারা খুন করে থাকলে লাশটাকে কেন ওখানে রেখে আসবে, আর তারা ড্রাঙ্ক থাকা অবস্থায় কেন বা পুলিশের কাছে খবর দিতে আসলো। তবে ওসির ধারণা যে এই দুটো ছেলের খুনের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। তাই সে মিরাজকে বলতেছে আগে থেকে কাউকে নির্দেশ ঘোষণা করো না, আর মনে রেখো প্রমোশনের পর এটাই আমার ফার্স্ট কেস। তাই সে মিরাজকে ভালোভাবে কাজে মনোযোগ দিতে বলে। সেই সাথে ফারিয়ার পোস্টমর্টম রিপোর্টটাও খুব দ্রুত রেডি করতে বলে। এরপর মিরাজ সবাইকে থানায় ডাকে এবং একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে ইমাম সাহেবকে ডাকা হয়। তাকে জিজ্ঞেস করে যে সে আগে থেকে ফারিয়াকে চিনত কিনা। ইমাম সাহেব জানায় যে সে প্রতিদিন ফজর নামাজ পড়ে হাঁটতে বের হলে সে মাঝে মাঝেই ফারিয়াকে দেখতো, কিন্তু তার সাথে কখনোই কথা হয়নি তার। সে আসলে জানে না যে ফারিয়াকে কে খুন করতে পারে। এরপরে ফারিয়ার রুমমেট আনিকাকে ডাকা হয়। সে মূলত একটা এনজিওতে চাকরি করে। সে বলে যে সে অনেকবার বলেছে ফারিয়াকে রাতের বেলা পার্কে হাঁটাহাঁটি না করতে, কিন্তু ফারিয়া তার কোনো কথাই শুনতো না, কারণ তার পার্কে হাঁটাহাঁটি করা খুবই ভালো লাগতো। আর ফারিয়া কারোর সাথে খুব একটা মিশতো না, সে একা থাকতেই বেশি পছন্দ করতো। এরপরে শফিক আবার ফারিয়ার বাসার কেয়ারটেকারের জবানবন্দি রেকর্ড করে নেয়। সে বলে যে সে 1 মাস যাবত ওই ফারিয়ার বাসাতে নতুন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছে, কারণ আগের কেয়ারটেকারটা 1 মাস আগে সেখান থেকে চলে গেছে। এরপরে জিজ্ঞাসাবাদ শেষ করে মিরাজ সোজা বাসায় চলে আসে। আর তারপর তখন আমরা সেখানে মিরাজের স্ত্রী নোভাকে দেখতে পাই। নোভা এবং মিরাজ একে অপরকে খুব ভালোবাসতো। তবে মিরাজের শারীরিক অক্ষমতার কারণে তারা দুইজনও এখনো বাবা মা হতে পারেনি। মিরাজ যখন রাত্রেবেলা টিভি দেখতেছিল সে অবস্থায় সে হঠাৎ করেই কল্পনায় চলে যায়। তখন আমরা দেখতে পাই যে মিরাজের মেমোরিতে কিছু একটা ঘুরপাক খাচ্ছে। আর সেই মুহূর্তেই মিরাজের স্ত্রী এসে তাকে জিজ্ঞেস করে যে প্রেগনেন্সিতে এক দাগ ওঠার মানে কি। তখন মিরাজ তার কথাটা ঘুরিয়ে অন্য কথা বলে। এরপরে নোভা সিগারেট খাওয়ার জন্য লাইটার আনার জন্য মিরাজকে বাইরে পাঠিয়ে দেয়। মিরাজ যখন লাইটার আনার জন্য বাইরে যায় তখন শামসুল নামের একটা লোক তাকে ফোন করে। আসলে এই শামসুল আলম ছিল যশোর থানার একজন সাবেক পুলিশ
অফিসার। সে মিরাজকে বলে যে লেকের পারে খুন হওয়া সেই মেয়ের ব্যাপারে সব তথ্য সে আগে থেকেই জানে। সে বলে যে সবকিছুই অতীতে ঘটে গেছে। এই কথাটা শুনে মিরাজ খুব চমকে যায়। তখন মিরাজকে সে বলে যে আপনি আপনার ঠিকানা দেন, আমি এই ফাইলটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। পরের দিন মিরাজ শফিককে নিয়ে মর্গে চলে আসে এবং সেখানে থাকা ডাক্তার তাদেরকে বলে যে মেয়েটির এক কান থেকে আর এক কান পর্যন্ত পুরো চিরে ফেলা হয়েছে আর মেয়েটি রক্তক্ষরণের ফলে মারা গিয়েছে। আর খুনি খুব ভালোভাবেই জানতো যে এভাবে মারলে তার শ্বাসনালী কেটে যাবে, যার ফলে মৃত্যুটাও খুব সহজই হবে। মিরাজ বলে যে ওনাকে কি রেপ করা হয়েছিল? তখন ডাক্তার বলে না, বাট তাদের শরীরের উপরে দুজন মানুষের পাম পাওয়া গিয়েছে, তার মানে তাকে উলঙ্গ করে খুন করার পরে তার উপরে মাস্টারবেশন করা হয়েছে। এই ব্যাপারটা শুনে মিরাজ এবং শফিক খুব চমকে যায়। আর এখানে সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে মেয়েটি 2 মাসের প্রেগনেন্ট ছিল। মর্গ থেকে সোজা পুলিশ ফাঁড়িতে ফিরে মিরাজ একটা মিটিং অ্যারেঞ্জ করে। সেই মিটিং এ মেয়েটির উপরে স্পামের আলামত পেয়ে মিরাজের একজন কলিগ সেই ধরা পড়া 2জন ছেলেকে দায়ী করে। তখন মিরাজ বলে যে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ফারিয়া খুন হয়েছে ঠিক রাত 2টার দিকে, আর সিসিটিভি থেকে পাওয়া গেছে যে এরা 2জন লেকে প্রবেশ করছে রাত 3টার দিকে, আর তারা 3:15 ঢোকার পর লাশ দেখে দৌড়ে পালিয়েছে 3:26-এর দিকে। অর্থাৎ তাদের 2জনের পক্ষে এই 11 মিনিটে মেয়েটাকে খুন করে তার উপর মাস্টারবেশন করে ফিরে আসাটা বড় ডিফিকাল্ট একটা ব্যাপার। আর তাছাড়া তারা যদি খুন করেই থাকে তাহলে পুলিশকে কেন ইনফর্ম করবে তারা? তখন সেখানে থাকা ওসি মিরাজকে বলে যে আপনি কাকে সন্দেহ করছেন? তখন মিরাজ বলে যে এখানে সন্দেহ করার মতো অনেকেই আছে। ফারিয়ার বাসার আগের কেয়ারটেকারের কোনো খবর পাওয়া যাচ্ছে না, সে এখনো মিসিং আছে এবং তার থেকেও বড় খবর হচ্ছে যে ফারিয়া 2 মান্থের প্রেগনেন্ট ছিল। তখন ওসি এই ফারিয়ার পেটের সন্তানের বাবাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে। এরপরে মিরাজ আবারও আনিকের সঙ্গে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে ফারিয়ার স্বভাব চরিত্র কেমন ছিল। তখন আনিকা বলে যে ভালো, এবং সে খুব মিশুক ছিল, সবার সঙ্গে ভালোভাবে কথা বলতো। সবাই ভাবতো যে ফারিয়া তাদের সাথে কিছু করবে, কিন্তু ফারিয়ার তেমনটা ছিল না। তখন মিরাজ জানায় যে ফারিয়া 2 মান্থের প্রেগনেন্ট ছিল। এটা শুনে সে কিছুটা ইমোশনাল হয়ে যায় এবং মিরাজ জিজ্ঞেস করে যে বাচ্চার বাবা কে হতে পারে। তখন আনিকা জানায় যে ফারিয়া রিফাত নামের একজন বিবাহিত ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, এই বাচ্চার বাবা তাহলে রিফাতই হবে। আর এটা শুনে মিরাজ আনিকার উপরে খুব রাগান্বিত হয়। সে বলে ফারিয়ার ব্যাপারে এত বড় একটা নিউজ কেন তাকে আগে জানায়নি। আনিকা বলে অ্যাকচুয়ালি রিফাত খুব ভালো একটা মানুষ, সেও ফারিয়াকে অনেক ভালোবাসতো। মিরাজ বলে সে কেমন ভালো মানুষ সেটা তো আমরা বুঝতেই পারছি। এরপর সে আনিকার কাছ থেকে রিফাতের বাসার ঠিকানা কালেক্ট করে আর তাকে বলে এই শহর ছেড়ে না যেতে। এরপর মিরাজ সোজা রিফাতের বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে যে তার ওয়াইফ বলতেছে যে রিফাত ব্যবসার কাজে থাইল্যান্ডে গিয়েছে আর বাসায় ফিরতে 2-3 দিন লাগবে। এরপর মিরাজ রিফাতের ওয়াইফকে তার সঙ্গে কথা বলার জন্য বসতে বলে এবং তাকে জিজ্ঞেস করে যে 11 তারিখ রাত্রেবেলা রাত 11টা থেকে 2টা পর্যন্ত তার স্বামী কোথায় ছিল। তখন সে বলে যে 11 তারিখ রাতের বেলা সে বাড়িতেই ছিল, কারণ ওই দিন রাতে আমাদের বাড়িতে একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। এরপর মিরাজ বলে সে পার্টি শেষ করে কোথায় ছিল। তখন সে বলে যে পার্টি শেষ করে রিফাত রুমে এসে ঘুমিয়ে পড়েছিল, কারণ পরের দিন সকালবেলা রিফাতের ফ্লাইট ছিল, তাই রিফাত রাত জাগেনি। কিন্তু আমার রাতের বেলা ঘুম আসে না, তাই আমি রাত জেগে বই পড়ার অভ্যাস করেছি। সেদিন রাতে রিফাত ঘুমাইলেও আমি ঘুমাইনি। কথা বলতে বলতে মিরাজ লক্ষ্য করে যে এই দম্পতির ঘরে একটা সন্তানও আছে। মিরাজ জিজ্ঞেস করে যে রিফাত হাজবেন্ড হিসেবে কেমন। তখন সে বলে যে রিফাত বাবা হিসেবে ভালো, মানে কথাটা একটু এড়িয়ে গেল আর কি। মিরাজ তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রিফাতকে বাড়ি আসতে বলেন। এরপর কথা বলা শেষ করে তারা সেখান থেকে চলে আসে। এরপর মিরাজ বাসায় এসে তার ওয়াইফকে বলে যে আচ্ছা আমি যদি অন্য মেয়ের প্রেমে পড়ে যাই তাহলে বিষয়টা কেমন হবে। তো নুভা বলে যে তোমার এই ভুঁড়িটা দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। প্রেম করো আর যাই করো, কিন্তু প্রতিদিন রাত 8টার আগে বাসায় ফিরলেই হবে, আর সে মেয়েটিকে অবশ্যই আমার থেকে বেশি সুন্দরী হতে হবে। মিরাজ বলে তোমার থেকে সুন্দর মেয়ে আমি কোথায় পাবো। নোভা মিরাজের এই কথায় খুব খুশি হয়। অ্যাকচুয়ালি মিরাজ বুঝতে চাচ্ছে যে ঘরে সুন্দরী বউ রেখে বাইরে পরকিয়া করলে স্ত্রীর প্রতিক্রিয়াটা আসলে কেমন দাঁড়ায়। যাই হোক, মিরাজ তখন নোভাকে বলে যে মেয়েটি খুন হয়েছে সে 2 মাসের প্রেগনেন্ট ছিল। আর এই কথা শুনে নোভা খুব ইমোশনাল হয়ে যায়, কারণ একটি বাচ্চা পৃথিবী দেখার আগেই সে মারা গেল। এদিকে তারা 2জন সন্তান না হওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে তারা 2জন খুব ইমোশনাল হয়ে যায়। এবার মিরাজের কাছে শফিকের একটা কল আসে এবং সে দ্রুত মর্গে তাকে যেতে বলে। মিরাজ মর্গে আসলে শফিক তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখতে পাই যে একটা লোক রাত্রেবেলা লুকিয়ে মর্গে প্রবেশ করেছিল আর ফারিয়ার লাশটি সে বের করে বডি থেকে রক্তের স্যাম্পল নিয়ে নিয়েছে। আর এটা দেখার পর তারা সেখানে কর্মরত লোকজনের কাছে বাইরের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু সেই লোকটি বলে যে তারা মর্গের বাইরের ফুটেজটি ডিলিট করে দিয়েছে, তাদের কাছে শুধুমাত্র মর্গের ভিতরের সিসিটিভি ফুটেজই আছে। এরপর মিরাজ এবং শফিক সেই দারোয়ানের কাছে আসে এবং তাকে সেই মর্গের
মর্গে থাকা লোকটির ছবি এনে দেখায়। তাকে জিজ্ঞেস করে যে সেই লোকটিকে দেখেছে কিনা। দারোয়ান বলে না, তাকে সে কখনোই দেখে নাই। এরপর তারা আবার মর্গে যায় এবং সেখানে গিয়ে ফারিয়ার লাশটা আবারও বের করে। সেখানে লাশে দেখতে পায় যে ইনজেকশন পুশ করার একটা চিহ্ন সেই লাশে আছে। মিরাজ শফিককে বলে যে কোনো উপায়ে এই লোকটিকে খুঁজে বের করতেই হবে। এরপর আমরা 8 দিন পরের কাহিনী দেখতে পাই। অ্যাকচুয়ালি মর্গে প্রবেশ করে সেই লোকটির সন্ধান পুলিশ পেয়েছে। একটা পুরনো বিল্ডিং এর 3য় তলায় এই লোকটির সন্ধান পাওয়া গিয়েছে। তারা অভিযানের অংশ হিসেবে এই লোকটা রুমে এসে প্রবেশ করে। তখন তারা রুমে ঢুকে সেখানে নানান রকম ওষুধ তৈরির উপকরণ দেখতে পায় এবং রুমের মধ্যে গবেষণা করার মতো বেশ কিছু যন্ত্রও খুঁজে পায় তারা, এবং সেখানে বেশ কিছু কেমিক্যালও দেখতে পায় তারা। সেখানে থাকা একটা ওষুধের শিশি নিয়ে মিরাজ পকেটে ঢুকায়। আর রুমের অন্য পাশটা কিছু বই দিয়ে সাজানো ছিল। তারা যখন সবকিছু ঘুরে দেখতেছিল সেখানে খাবার হাতে নিয়ে সেই লোকটি প্রবেশ করে। সে বলে যে এই মুহূর্তে আমার লাঞ্চ টাইম, সো আমি খাবার শেষ করে তোমাদের সঙ্গে কথা বলবো। মিরাজ লোকটির পরিচয় জিজ্ঞেস করলে লোকটি তাকে বলে তার নাম হচ্ছে শেহজাদ। অ্যাকচুয়ালি সে একজন হাতুড়ে ডাক্তার। এখানে আসলে তার তেমন কেউ নেই, তবে তার সাথে পরিণামের ছোট্ট একটা মেয়ে আছে যে তাকে ছোটখাটো কাজে হেল্প করে। সে তার অ্যাসিস্ট্যান্টও বটে। তারপর মিরাজ এবং শফিক তাদের দুইজনের পরিচয় দেয় তাকে। এরপর মিরাজ সেই সিসিটিভি ফুটেজের একটা ছবি শেহজাদকে দেখায়। তাকে জিজ্ঞেস করে যে ওই দিন রাত্রেবেলা আপনি মর্গে কেন গিয়েছিলেন। শেহজাদ বলে অ্যাকচুয়ালি এই ব্যাপারে কোনো ধারণাই নেই আমার। মিরাজ বলে যে আপনি বুধবার রাতে কোথায় ছিলেন। শেহজাদ বলে ওই দিন রাত্রে আমার পরীর ইঁদুরটা মারা গিয়েছে। সেদিন রাত্রেবেলা আমি আর পরি মিলে ওটা দাফন করছি, আর এই জন্য আমি সেদিন বাড়িতেই ছিলাম। এরপরে মিরাজকে ফোন করেছিল যে লোকটা শামসুল আলম, সে থানায় চলে আসে। আর সে 1968 সালে ঘটে যাওয়া যশোরের ফেরিঘাটের একটা কাহিনীর কেসের ফাইল তার হাতে তুলে দেয়, যেখানে খুনে শিকার হয়েছিল একটা মেয়ে। সেই মেয়েটির লাশটিও মৃত্যুর পরে উলঙ্গ অবস্থায় পাওয়া গিয়েছিল, হুবহু ঠিক ফারিয়ার মতোই। এরপর মিরাজ ফাইলের ঘাটাঘাটি করতে করতে শেহজাদের মতো হুবহু একটা ছবির পোর্ট্রেট সে সেখানে খুঁজে পায়। এটা দেখে মিরাজ খুব চমকে যায়। তখন সেই লোকটি বলে যে 1968 সালে এই খুনের তদন্ত করতে লোকটি আমাকে খুব হেল্প করেছিল। এই কথাটা শুনে মিরাজ আবারও চমকে যায় এবং সে জানতে চায় যে 1968 সালে ঘটে যাওয়া খুনের সাথে এই খুনের কি সম্পর্ক। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা শেহজাদের সঙ্গে দেখা করে। এরপর শামসুল আলম শেহজাদকে বলে যে আমি আপনাকে 1968 সালে দেখেছি, ঠিক সেই সময়ও আপনি দেখতে এরকমই ছিলেন, আর সেই হিসেবে এখন আপনার বয়স 100 হওয়া দরকার ছিল। তখন শেহজাদ বলে যে আমার বয়স ঠিক এই মুহূর্তে 110, আপনার অঙ্ক ঠিক আছে। শামসুল আলম বলে যে আপনাকে দেখতে তো 45 বছরের বেশি মনে হচ্ছে না। শেহজাদ বলে এটা ঠিক, কিন্তু এ দাঁড়িয়ে তো থামানো যাচ্ছে না। তখন শামসুল আলম বলে যে আমার প্রথম কেস যশোর দিয়ে বেনাপোল ছিল, আর মাছ নদীতেই আমাদের ফেরিটা আটকে গিয়েছিল। সেখানে একটা মেয়ে খুন হয় ঠিক একইভাবে, ওখানে আমার সাথেও ঠিক এমনটাই ঘটে, আর সেই কেসটাতে আপনি আমাকে হেল্প করেছিলেন। শেহজাদ এই সব কথাগুলোর অদ্ভুত অদ্ভুত কিছু উত্তর দেয়, কিন্তু মিরাজ তাকে বারবার জিজ্ঞেস করে যে আপনি মর্গে কেন গিয়েছিলেন। শেহজাদ বলে যে আমার মনে নেই। আর এই উত্তরগুলো শুনে মিরাজের খুব রাগ হয়। এদিকে আবার শফিক শেহজাদের ব্যাপারে তথ্য নেওয়ার জন্য বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে, কিন্তু তার ব্যাপারে কোনো কিছুই সে জানতে পায় না। আর পরের দিন দেখি যে থানায় রিফাত সাহেব চলে এসেছে। এই রিফাতই আসলে ফারিয়ার প্রেমিক ছিল, আর পুলিশ এই রিফাতকে সন্দেহের তালিকায় রেখেছে। তখন রিফাত তাদেরকে বলে যে আমি তো তাকে ভালোবাসতাম, আমি তাকে কেন খুন করব। মিরাজ তাকে বলে আপনার গোপন পাপকে ধামা চাপা দেওয়ার জন্য। রিফাত বলে যে আমাদের ওয়াইফ আমাদের এই ব্যাপারটা জানতো, আর আমাদের সম্পর্কটাও খুব সুন্দর ছিল। মিরাজ বলে যে আমি যতটুকু জেনেছি ফারিয়া আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু কেন। রিফাত বলে যে ও যতটা চেয়েছিল সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাহলে আপনি সেদিন কোথায় ছিলেন। রিফাত বলে যে সেদিন বাড়িতে আমার অনুষ্ঠান ছিল, আর সেদিন ও আমাকে সারাটা দিন কল দিয়েছে আর আমাকে লেকের পাড়ে যেতে বলেছিল, কিন্তু বাড়িতে অনুষ্ঠান থাকায় আমি বের হতে পারিনি। মিরাজ বলে ফারিয়া তো 2 মাসের প্রেগনেন্ট ছিল। এটা শুনে রিফাত সাহেব খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। এবার মিরাজ শফিককে বলে যে এই কেসে প্রথম কাউকে কষ্ট পেতে দেখলাম। শফিক বলে যে লোকটা আসলেই একটা হারামজাদা, বউ রেখে অন্য নারীর সাথে এসব করে বেড়ায়। মিরাজ শফিককে বলে যে শেহজাদের কোনো তথ্য পেলে। তখন শফিক বলে যে না, ওর জন্ম এলাকা, স্কুল, কলেজ কোথাও কোনো তথ্য নেই। লোকটা মনে হয় হাওয়া থেকে ভেসে এসেছে। এবারে মিরাজ আবারও শেহজাদের সঙ্গে দেখা করতে আসে। মিরাজ তাকে সত্যিটা বলতে বলে। শেহজাদ তাকে বলে যে আপনার মনে তো কোনো বিশ্বাস নাই, আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না। অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে হবে। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন, আমি আপনাকে
দেখাবো, কিন্তু মিরাজ রাজি হয় না। এরপর মিরাজ আবারও আনিকার সঙ্গে দেখা করে। তখন সে আনিকার কাছে জানতে চায় যে রেফাত সাহেব মূলত কখন আসতো। আনিকা বলে যে বেশটা রাতের দিকে। মিরাজ বলে আপনাদের আগের কেয়ারটেকার কেমন ছিল? আনিকা বলে পোশাক আশাক ভালো এবং ব্যবহারও ভদ্রই ছিল। মিরাজ বলে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতো? হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের জিনিসপত্র এনে দিত। আর একটা ফ্ল্যাটে দুইটা মেয়ে একা থাকলে যা হয় আর কি। তবে কেয়ারটেকার পাশের আঙ্কেল সুযোগ পেলে সবাই দরজা নক করতো। ফারিয়া জামা কাপড় নিয়ে খুব একটা সতর্ক ছিল না, সে বাসায়ও শর্টস পরে থাকতো। আর সে ম্যাক্সিমাম খোলামেলা পোশাক পরা অবস্থাতেই দরজা খুলে ফেলতো। কেয়ারটেকার দারোয়ান তারা তো এই বিষয়টা উপভোগ করতো, আর ওরে নিষেধ করলেও ও হেসে উড়িয়ে দিত। আর ও মাঝে মাঝে সিগারেট খেত। আর সবকিছু ওই আগের কেয়ারটেকারই এনে দিত। কেয়ারটেকারের নাম ছিল হেলাল। এরপর থেকে মিরাজ হেলালের উপরে সন্দেহের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এরপর মিরাজ সবিকে সাথে নিয়ে হেলালের বাড়িতে চলে যায়, কিন্তু হেলাল সেখানে ছিল না। এখন তার মা জানায় যে হেলাল কই গেছে সে জানে না, কিন্তু হেলালের বাড়িতে তারা অনেকগুলো কবুতর দেখতে পায়। আর এই কবুতরগুলো নাকি হেলালের খুব পছন্দ ছিল। এটা দেখে মিরাজ তার উপরে সন্দেহ আরো বাড়িয়ে দেয়, কেননা এই কবুতরগুলোর ব্যবস্থা না করে হেলাল কোথাও পালাবার কথা না, যদি সে পালিয়ে যেতে বাধ্য না হয়। তাই তারা মনে করে যে এই খুন করার পর হেলাল হয়তো বা বাড়ি থেকে পালিয়েছে। আর এরপরে হেলালকে ধরার জন্য মিরাজ থানার ওসির কাছে লোক চায়। এরপরে মিরাজ এবং নোভা দুইজনে বাচ্চা না হওয়ার কারণে হসপিটালে যায়। সেখানে একটা নার্স এসে মিরাজ তাকে স্পাম নিয়ে আসতে বলে। এরপর স্পাম নিতে যখন মিরাজ বাথরুমে যায়, সেখানে শফিক ফোন করে এবং সেখানে সে জানায় যে থানায় যে দুইটা ছেলেকে ধরা হয়েছে তাদের স্পাম্পের সঙ্গে ফারিয়ার শরীরে যে স্পাম পাওয়া গেছে তার মিল পাওয়া যায়নি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লেকের পার পরিষ্কার করার সময় একটা লোক সেখানে একটা লাশ দেখতে পায়। এরপর পুলিশ এসে ফাইন্ড আউট করে যে ফারিয়ার বাসার সে আগের কেয়ারটেকারের লাশ হচ্ছে এটা, মানে হেলালের লাশ। তার মানে কেউ তাকে খুন করে পানিতে ফেলে দিয়েছে। এই পরপর দুইটা খুন নিয়ে মিডিয়া পুরা তোলপাড় শুরু হয়ে যায়। সাংবাদিকদের একের পর এক প্রশ্ন শুনে মিরাজ সেখান থেকে রাগারাগি করে চলে আসে। ঠিক এই কারণেই থানার ওসি মিরাজের উপরে প্রচুর রাগান্বিত হয় এবং তাকে বকাঝকা করে। ওসি বলে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, আর আপনি মিডিয়ার লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার এই ব্যবহারের সমস্ত জবাব দিয়ে আমাকে করতে হচ্ছে। শুনেন, সাধারণ লোকদের আর এই মিডিয়াদেরকে শিশুদের মতো বুঝিয়ে রাখতে হয়। আসলে আপনি তো এসব বুঝবেন না। সে মূলত মিরাজকে খোঁচা দিয়ে এসব কথা বলে, কারণ মিরাজের সন্তান ছিল না। এবার বলে যে বরং আপনি কিছুদিন ছুটি নিয়ে বউকে সময় দেন, আর ফারিয়ার কেসটা জাহাঙ্গীর নামে সেই পুলিশ অফিসারকে হ্যান্ড ওভার করে যেতে বলে। এতে মিরাজ খুব অপমানিত বোধ করে এবং জাহাঙ্গীরের কাছে কেসটা হ্যান্ড ওভার করে দেয়। বাসায় এসে মিরাজ শেজাদের সেই ল্যাব থেকে নেওয়া ওষুধের শিশিটা দেখতে থাকে। এরপরে মর্গে সেই ডাক্তারকে এই ওষুধের শিশিটা টেস্ট করতে দেয়। ডাক্তার তাকে বলে যে ল্যাবে এটা টেস্ট করা যাবে না, আর তার মনে হচ্ছে এই ওষুধে তেমন কিছুই নেই। এজন্য সে ওষুধের শিশিটা মিরাজকে দিয়ে দেয়। এবার মিরাজ সেখান থেকে সোজা শেজাদের বাসায় আসে, আর সেখানে আমরা সে পরীকে দেখতে পাই। সে মিরাজকে দেখে ভয় দৌড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এরপর মিরাজ কৌতূহলবশত সেই ওষুধটা খেয়ে ফেলে। মানে ওষুধটা পান করার সাথে সাথে তার প্রচুর মাথা ব্যথা করে। এরপরেই আমরা অন্যরকম একটা সিন দেখতে পাই। সে ছোটবেলার অতীতে ফিরে যায়। সেখানে আমরা দেখতে পাই যে ক্লাসরুমে বমি করার কারণে টিচার তাকে বকাবকি করে ক্লাসরুম থেকে বের করে দেয়। এরপর মিরাজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আর ঠিক তখনই পড়ে এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। এদিকে আবার ফারিয়ার কেসটা জাহাঙ্গীরকে দিয়ে দেওয়া হয়েছে। তাই জাহাঙ্গীর সবিককে ভালোভাবে কাজে মন দিতে বলে, তার কথা অনুযায়ী কাজ করতেও বলে। অ্যাকচুয়ালি জাহাঙ্গীর মিরাজকে প্রচুর হিংসা করতো, তাই শফিকও তাকে তেমন একটা পছন্দ করে না। কিন্তু শফিক তো বাধ্য হয়ে জাহাঙ্গীরের আন্ডারে এখন কাজ করছে। এবার মিরাজ রাত্রিবেলা তার ওয়াইফকে জিজ্ঞেস করে যে তুমি কি সুপার ন্যাচারালে বিশ্বাস করো? নোভা বলে হ্যাঁ করি। মিরাজ বলে যে যদি তোমাকে বলি যে আমি 200 বছরের আগের অতীতে ফিরে গিয়েছি আর সারাদিন আজকে সেখানে ঘোরাঘুরি করে ফিরে আসছি, তুমি কি এটা বিশ্বাস করবে? নোভা মিরাজের এই অদ্ভুত কথা শুনে হেসেই উড়িয়ে দেয়। মিরাজ বলে যে এই দুইটা খুন নিয়ে আমি খুব ঝামেলায় আছি, এর কোনো সলিউশনই পাচ্ছি না। নোভা তাকে বলে যে তুমি এখানে দুইটা খুন কেন বলছো? এখানে তো 3টা মার্ডার হয়েছে, ওরা তো একটা নিষ্পাপ বাচ্চাকেও মেরে ফেলছে। এরপরে মিরাজ হাসপাতালে আসে শেহজাদকে নিয়ে যাওয়ার জন্য। এবার যাওয়ার সময় হাসপাতাল থেকে পুলিশকে মিরাজ বলে যে শেহজাদকে নিয়ে সে অ্যাকশনে যাচ্ছে, আর এই বিষয়টা যেন জাহাঙ্গীরকে না জানানো হয়। এরপর মিরাজ শেহজাদকে নিয়ে একটা মদের বারে যায়। এরপর মিরাজ তার ওষুধ খেয়ে অতীতে ফিরে যাওয়ার কথাটা বলে। আর এখন মিরাজ বিশ্বাস করে যে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে ফিরে যাওয়া সম্ভব, কিন্তু এই সবকিছু কিভাবে ঘটছে সেটা সে বুঝতে পারছে না। শেহজাদ বলে যে সময় একটা নির্দিষ্ট সীমা রেখায় চলে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব তো আমাদের মন গড়া কথা, কারণ অতীতে সবকিছুই ঘটেছে, বর্তমানে ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে। যা ঘটার তা তো ঘটবেই, আমরা কখনোই তার পরিবর্তন করতে পারবো না। এবারে মিরাজ সে ওষুধের শিশি বের করে সেটা রহস্য জানতে চায়। শেহজাদ বলে যে এটা হচ্ছে একটা মাধ্যম মাত্র, যার মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যায়। তবে আপনি যদি বেশি পরিমাণ ডোজ নিয়ে নেন তাহলে এমনটা হতে পারে যে আপনি আর ঘুম থেকেই জাগলেন না, আপনি
আপনি ওই অবস্থাতেই মারা গেলেন। ভাগ্যে সেদিন পড়ে এসে আপনাকে জাগিয়ে তুলেছিল, তা না হলে একটা বিপদ হয়ে যেতেই পারত। মিরাজ বলে এটা কি কন্ট্রোল করার কোনো সুযোগ নেই? শেজাদ বলে যে এই জন্য আপনাকে সময়কে লকতে হবে। মিরাজ বলে যে ফারিয়া যে দিনে মারা গিয়েছিল আমি ওই দিনটিতে ফিরে যেতে চাই। শেজাদ বলে যে এটা সম্ভব না। মিরাজ বলে কেন? শেজাদ বলে যে আমাদের মৃত্যুর পরে আমাদের মেমোরি থেকে সবকিছু তত মুছে যায়, আর এরপর সেই মেমোরিগুলো আমাদের রক্ত এবং টিস্যুতে জমা থাকে। তাই ফারিয়া যেদিন মারা গিয়েছিল সেদিনে ফিরে যেতে হলে ফারিয়ার রক্ত লাগবে। মিরাজ বলে যে এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ ফারিয়ার লাশ তো মর্গ থেকে নিয়ে শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছে। শেজাদ বলে যে আমাদের ওই সময় ফিরে যেতে হবে যে সময়টাতে ফারিয়ার লাশ মর্গে রাখা হয়েছিল, তাহলে আমরা অনায়াসে ফারিয়ার লাশ থেকে মর্গে গিয়ে রক্ত কালেক্ট করতে পারবো। কিন্তু প্রবলেম হলো যে ওই সময় ফারিয়ার লাশ মর্গে থাকা অবস্থায় কেউ মারা গেছে এরকম একটা লোকের রক্ত লাগবে, কিন্তু এরকম কারো রক্ত কিভাবে কালেক্ট করা হবে? তখন মিরাজ জিজ্ঞেস করে যে বডিটা কি শুধু মানুষেরই হতে হবে? কথাটা শুনে শেজাদ কিছুটা হতভম্ব হয়ে যায়। আর তখন তাদের মনে পড়ে যে পরীর পোষা ইঁদুরটার কথা, যে ইঁদুরটা ঠিক সেই দিনে মারা গিয়েছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে তারা মাটি খুঁড়ে সেই ইঁদুরটাকে বের করে ফেলে। এরপরে শেজাদ সেই ইঁদুরটার বডি থেকে রক্ত কালেক্ট করে একটা ভ্যাকসিন তৈরি করে, যার মাধ্যমে তারা সেই দিনে ফিরে গিয়ে ফারিয়ার ডেড বডি থেকে রক্ত কালেক্ট করে নিয়ে আসতে পারবে। মিরাজ তখন শেজাদকে বলে যে তারা কি অতীতে ফিরে গিয়ে ফারিয়াকে বাঁচাইতে পারবে না? শেহজাদ বলে যে পৃথিবীতে যেটা একবার ঘটে গিয়েছে সেটা বদলানো কোনোভাবেই সম্ভব না, যেটা বদলানো যায় সেটা ভবিষ্যতেও হতে পারে না। এরপর তারা ভ্যাকসিন তৈরি করে অতীতে যাওয়ার প্রিপারেশন নেয়। তারা রুম থেকে বের হয়ে একটা গোপন আস্থানায় গিয়ে আর একটা রুমে পৌঁছায়। শেহজাদ বলে যে টাইম ট্রাভেলে জার্নি করতে হলে আমাদের শরীরে একটা লিকুইড পুশ করতে হবে। মিরাজ তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই শেহজাদ পিছন থেকে মিরাজের শরীরে লিকুইডটি পুশ করে দেয়, আর সাথে সাথেই মিরাজ অতীতে ফিরে যায়। এদিকে আবার জাহাঙ্গীর হসপিটালে এসে জানতে পারে যে মিরাজ এসে শেহজাদকে নিয়ে গেছে। এটা জানার পর সে দায়িত্বরত পুলিশের উপর অনেক ক্ষেপে যায় এবং তাকে চড় মারে। শেহজাদকে খুঁজে বের করতে বলে। এরপর সে ফোনে মিরাজকে অনেকবার ট্রাই করে, কিন্তু কোনোভাবে মিরাজকে কানেক্ট করতে পারে না, কারণ মিরাজ তো টাইম ট্রাভেলে আছে। এদিকে আবার অতীতে ফিরে গিয়ে শেহজাদ এবং মিরাজ একে অপরের সঙ্গে দেখা করে। এরপর তারা দুইজনে মিলে মর্গে চলে যায়। এরপরে শেহজাদ মর্গে গিয়ে ফারিয়ার লাশটা বের করে। এরপর সে ফারিয়ার বডি থেকে রক্তের স্যাম্পল নিয়ে চলে আসে। এরপর তারা দুইজনেই আবারও অতীত থেকে বর্তমানে ফিরে আসে। এরপর শেহজাদ মিরাজকে জানায় যে হাসপাতালের পূর্ব পাশে একটা গাছের নিচে একটা ওষুধের শিশি রাখা আছে, সেটা সে শফিককে দিয়ে আনতে বলে। এরপর শফিক তাদের কথা মতো সেটা নিয়ে এসে শেহজাদকে দেয়। এরপর তারা ফারিয়ার সেই রক্ত দিয়ে মেডিসিন বানিয়ে ফারিয়ার সেই মৃত্যুর দিনে ফিরে যাওয়ার জন্য ভ্যাকসিন তৈরি করে। তখন সে মিরাজকে জানায় টাইম ট্রাভেল করার পর কিন্তু মানুষ পাল্টে যায়। অ্যাকচুয়ালি কোনটা বাস্তব এবং কোনটা বাস্তব ঘটনা সেটা বোঝার ক্ষমতা সে ভুলে যায়, আর একটা সময় গিয়ে কোনটা অতীত কোনটা বর্তমান আপনি কিন্তু আলাদাই করতে পারবেন না। এরপর সেই ভ্যাকসিনটি তৈরি হয়ে গেলে তারা শেষবারের মতো আবারও টাইম ট্রাভেল করার জন্য প্রিপারেশন নেয়। মিরাজের ধারণা যে সে অতীতে গিয়ে ফারিয়াকে বাঁচিয়ে তুলতে পারবে। এদিকে আবার জাহাঙ্গীর এবং শফিক মিরাজ এবং শেহজাদকে খুঁজে বের করতে বেরিয়ে পড়ে। এরপর তারা দুইজন প্রস্তুত হয়ে গেলে পরই লিকুইডটি স্যালাইনের মাধ্যমে পুশ করে দেয়। এরপর পুশ হওয়া মাত্রই তারা দুইজন অতীতে ফিরে যায়। আর ঠিক এই সময়ই আমরা ফারিয়ার মৃত্যুর দিনের আসল ঘটনাটা দেখতে পাই। সেদিন রাত্রিবেলা ফারিয়া কিছু একটা নিয়ে খুব চিন্তিত ছিল, আর রিফাতকে সে বারবার ফোন করতেছিল। এরপর সে বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চলে আসে, আর তার পিছু নিয়ে মিরাজও সে লেকের পাড়ে চলে আসে। ফারিয়াকে বাঁচানোর জন্য সে আড়াল থেকে ফারিয়ার নাম ধরে ডাকতে থাকে। ফারিয়া তখন বুঝতে পারে যে কেউ একজন তার নাম ধরে তাকে ডাকছে। তখন সে এদিক ওদিক খুঁজতে থাকে। এরপর মিরাজ ফারিয়ার দিকে আগাইতে চাইলে চারদিক থেকে মাটি মিরাজের পা আটকে ধরে, যার ফলে সেখান থেকে সে কোনোভাবেই উঠতে পারে না। আর ঠিক তখনই সে দেখতে পায় যে পিছন থেকে একটা মাস্ক পরা লোক এসে ফারিয়ার গলায় ছুরি বাজিয়ে দেয়। আর সেই লোকটি আসলে অন্য কেউ না, সে সেই ফারিয়ার বাসারই কেয়ারটেকার হেলাল ছিল। এরপর সে ফারিয়াকে উলঙ্গ করে তার শরীরের উপরে মাস্টারবেশন করে স্পাম ফেলিয়ে দেয়। এরপর মিরাজ এসে তার উপরে হামলা করে। তখন মিরাজ হুট করে পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। মিরাজ হেলালকে জিজ্ঞেস করে যে সে কেন ফারিয়াকে খুন করলো। তখন সে বলে যে সে ফারিয়াকে খুন করার জন্য এখানে আসেনি, সে এসেছিল ফারিয়ার সে বয়ফ্রেন্ড রিফাতকে মারার জন্য। আসলে হেলাল এই ফারিয়াকে খুব পছন্দ করত, আর ফারিয়ার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। আর ফারিয়া মূলত হেলালকে দিয়ে পিন কন্ডম এসব কিছু সরঞ্জাম বানাইতো। এদিকে আবার ফারিয়া রিফাতের সঙ্গে রোমান্স করত। হেলাল তাদের এই কার্যকলাপ একদমই পছন্দ করতো না। আর যখন সে জানতে পারে যে ফারিয়া প্রেগনেন্ট, তখন তার উপরে তার রাগ দ্বিগুণ হয়ে যায়। সবচেয়ে বেশি রাগ হয় রিফাতের উপরে, যে রিফাত তার ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তার পছন্দের মানুষটির সঙ্গে সেই সব কিছু করছে। আসলে হেলাল রিফাতকে মারার জন্য এখানে এসেছিল, কিন্তু সে তাকে না পেয়ে ফারিয়াকে একা পেয়ে তাকে খুন করে ফেলে।
এরপরে হেলাল মিরাজের গলায় ছুরি ধরে আর তাকে ফারিয়ার লাশের উপরে মাস্টারবেশন করতে বলে, আর এটা যদি সে না করে তাহলে তাকে মেরে ফেলার হুমকি দেয় সে। তাই মিরাজ বাধ্য হয়ে তার কথা মতো এই কাজটা করে। আর এই জন্যই মূলত ফারিয়ার লাশের উপরে দুইটা ভিন্ন লোকের স্যাম্পলের স্পাম পাওয়া গিয়েছিল। আর এই কাজটা করার পরে মিরাজ নিজেকে খুব অপমানিত বোধ করে, তাই তখন সে নিজেরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। সে হেলালকে প্রচুর মারধর শুরু করে আর এটার সাথে আঘাত করতে করতে হেলালের মাথা থেতলে দেয়, যার ফলে হেলালের সেখানেই মৃত্যু হয়। এরপর মিরাজ ফারিহার পরিহিত জামা কাপড় একটা অন্যায় পেঁচিয়ে দূরে কোথাও একটা ফেলিয়ে দেয়। আর এরপর চেয়ারের সঙ্গে হেলালের ডেড বডি বেঁধে মিরাজ পানিতে ফেলে দেয়। এদিকে আবার জাহাঙ্গীর শফিককে সাথে নিয়ে শেহজাদের বাড়িতে চলে আসে, গোপন রাস্তা দিয়ে তাদের সেই ঘরের ভিতরে প্রবেশ করে। আর পরি তখন শেহজাদের হাত থেকে লিকুইডের লাইনটা খুলে দেয়, যার কারণে শেহজাদ তার অতীত থেকে বর্তমানে ফিরে আসে। জাহাঙ্গীর তখন মিরাজকে জাগানোর চেষ্টা করে, কিন্তু শেহজাদ তাকে বাধা দেয়। সে বলে যে মিরাজকে জাগালে তার মৃত্যু হবে, আর কিছুক্ষণ পরেই মিরাজের ঘুম ভাঙবে আর তখন তার সবকিছুই মনে পড়বে। আসলে মিরাজের ওই দিন থেকে, ওই ঘটনা ঘটার পর থেকে মিরাজের মেমোরি লস হয়ে গিয়েছিল। সে অতীতের ওই দিনটিকে পুরোপুরি ভুলে গিয়েছিল, তাই সে কোনোভাবেই অতীতের ওই দিনটাকে মনে করতে পারেনি। কিন্তু এই টাইম ট্রাভেলের মাধ্যমে সে সবকিছুই মনে করতে পারছে। আর এরপর তার কথা মতোই তারা ফারিয়ার জামা কাপড় উদ্ধার করে, কিন্তু মিরাজ ওসির কাছে গিয়ে ফারিয়ার কেসটি সলভ করার পুরো ক্রেডিটটা জাহাঙ্গীরকে দিয়ে দেয়। তখন ওসি তাকে বলে যে আপনি আর জাহাঙ্গীর শেহজাদের বাড়িতে কি করছিলেন? তখন মিরাজ বলে যে আমরা তো শেহজাদকে ধরার জন্য গিয়েছিলাম। তখন ওসি জিজ্ঞেস করে যে ঠিক আছে, তাহলে দ্বিতীয় খুনটা আসলে কে করেছে, সেটার কি কোনো তথ্য পাওয়া গিয়েছে? কিন্তু মিরাজ এ কথার কোনো উত্তর দিতে পারে না, কারণ দ্বিতীয় খুন মানে হেলালকে তো সে নিজেই খুন করেছে। তখন সে ওসিকে বলে যে দ্বিতীয় খুনিকে বের করা কি খুবই দরকার? তখন ওসি বলে অবশ্যই দরকার, যত তাড়াতাড়ি পারেন দ্বিতীয় খুনিকে বের করুন। এর পরের দিন মিরাজ শেহজাদের সঙ্গে দেখা করে তাকে বলে যে আপনার এই প্রতিভার কথা তো সবাইকে জানানো উচিত, এতে করে অনেক কেসের সমাধান হবে আর আসল খুনিকেও ধরা যাবে, আর সেই সাথে সাথে আপনিও অনেক সুনাম অর্জন করতে পারবেন। কিন্তু শেহজাদ বলে যে তার এসবের কোনো দরকার নেই, আর এমনটা হলে তো আপনি নিজেই ফেঁসে যাবেন। এই সিরিজের একদম শেষে দেখতে পাই যে শামসুল আলম শেহজাদের কাছে আসে আর শেহজাদকে তার পুরনো কেসের সমাধান দিতে বলে, আর এখানেই এই সিরিজটি শেষ হয়। তো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্টস করে।